আজকে আমরা কেমিস্ট্রির ধাতু অধাতুর লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আজকে আমরা ধাতু নিষ্কাশন, এই যে ধাতুগুলা আমরা তো ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে ধাতুগুলা ভূপৃষ্ঠের মধ্যে বা নেচারের মধ্যে মানে সিঙ্গেল ফর্মে থাকে না বা ফ্রি ফর্মে থাকে না, ঠিক আছে? ধাতুগুলা মানে একা থাকে না কইতে পারো, ঠিক আছে? ধাতুর সাথে অনেক কিছু মানে ইম্পিউরিটিস মিক্স থাকে, তো ওই ইম্পিউরিটিস থেকে ধাতুগুলারে কিভাবে নিষ্কাশন করা যায় এটা হইতেছে আজকের আমরা ক্লাসের বিষয়, ঠিক আছে? তো আমরা টপিক কিতা কিতা আছে দেখো এখানের মধ্যে। সবচেয়ে প্রথম হইতাছে মেটালার্জি মানে ধাতুবিদ্যা। মেটালার্জি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ এক্সট্রাকশন অফ মেটালস, মানে ধাতুর যে এক্সট্রাকশন করা হয়, ধাতুর যে নিষ্কাশন করা হয়, এটার পড়াশোনাটাই আমরা কই মেটালার্জি বা ধাতুবিদ্যা, ঠিক আছে? ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি, ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপ, এরপর হইতেছে বিগালক ও ধাতু মল। এটার নতুন একটা জিনিস তোমরা পাইবে, বিগালক কারে কই, ধাতু মল কারে কই, ঠিক আছে? ধাতুর বিশোধন রিফাইনিং অফ মেটালস, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ধাতু ক্ষয় এবং এর প্রতিরোধ, ঠিক আছে? কোরোশন আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আইছিলাম, ঠিক আছে? যদিও তোমরা সিলেবাসে কিটা করছে ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে কোরোশনটারে বাদ দিয়ে এখানে আইনা দিলাইছে, ঠিক আছে? তো কোরোশন মানে কিটা রাস্টিং, ঠিক আছে? মানে ক্ষয় হয়ে যাওয়া, ধাতু ক্ষয় যেটা কই। যেমন আমরা ওই রাস্টিং দেখছিলাম মরিচা পোড়া, ঠিক আছে? লোহার মধ্যে মরিচা পোড়া। মরিচার ইয়েটা মনে আছে নি রে, রাসায়নিক সংকেতটা? হ্যাঁ, রাসায়নিক সংকেতটা মনে আছে নি? এটা বললে কেমন হইব? Fe2O3 XH2O, ঠিক আছে? এটা ছিল মনে আছে নি রাস্টিং এর ইয়েটা, রাসায়নিক সংকেত। এটা আইবই এক্সামে, ঠিক আছে? Fe2O3 XH2, এটা আসার চান্সেস অনেক বেশি থাকে। ধাতু ক্ষয় এবং এর প্রতিরোধ, ঠিক আছে? ধাতু ক্ষয়ের প্রতিরোধটা সংকর ধাতু প্রস্তুতি, ঠিক আছে? সংকর ধাতু আমরা পড়ছিলাম, সংকর ধাতু কিভাবে প্রস্তুত করা হয় এটা দেখবো। এবং ওই পারদ সংকর যেটা আমরা কই, অ্যামালগাম, অ্যালয় আর অ্যামালগামের মধ্যে পার্থক্যটা বুঝবো আর কি, ঠিক আছে? চলো, তো প্রথম কিটা দেওয়া হয়েছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা কারে কয়? ধাতুবিদ্যা হইতেছে এরকম একটা বিদ্যা বা এরকম একটা পড়াশোনা যেটার মধ্যে ধাতুগুলারে নিষ্কাশন করা শেখায় কোনো আকরিক থেকে, ঠিক আছে? বিজ্ঞানসম্মত উপায়ে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা এবং বিশুদ্ধ করার প্রক্রিয়াকে ধাতুবিদ্যা বলে। আকরিক একটা নাম হইতেছে, ঠিক আছে? আকরিক, আকরিক কিদা? আকরিক কিদা? ওর, ঠিক আছে? বা মিনারেলস, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আকরিক বলতে হইতেছে ওই যে যেটার মধ্যে মিশানো থাকবে, ঠিক আছে? ধাতুর সাথে মানে অধাতু হইতে পারো বা কিছু ইম্পিউরিটি যেটা মিশানো থাকবো তারে কইতাছি আমরা আকরিক, ঠিক আছে? এটার থেকে ধাতুগুলোর নিষ্কাশন করার যে প্রসেসটা, সেই প্রসেসটার পড়া বা প্রসেসটা করা, এটারই আমরা কইতেছি ধাতুবিদ্যা, ঠিক আছে? খনিজ, মিনারেলস। তাহলে খনিজ কারে কই? ভূগর্ভে বা ভূত্বকে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থসমূহ যাদের মধ্যে এক বা একাধিক ধাতু প্রধানত যৌগরূপে কখনো কখনো মুক্ত অবস্থায় অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত থাকে তাদের সংশ্লিষ্ট ধাতুর খনিজ বলে। সংশ্লিষ্ট ধাতুর খনিজ বলে। যেমন এখানের মধ্যে দেখো একটা দিছে বক্সাইড। বক্সাইডটা কার খনিজ হইব? অ্যালুমিনিয়ামের খনিজ হইব। বুঝতে পারছো? বক্সাইড হইতেছে এমন একটা জিনিস যার সাথে অনেকগুলা জিনিস মিশানো থাকে। বক্সাইড তার মধ্যে থেকে নিষ্কাশন কারে করি? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম হইতেছে বক্সাইডের একটা মানে সরি, বক্সাইড হইতেছে অ্যালুমিনিয়ামের একটা খনিজ। ফেলসপার, ঠিক আছে? এটার ইংলিশ নামটা হইতেছে ফেলসপার, FELDSPAR। ফেলসপার এটা হইতেছে কার? এটা হইতেছে আমরার পটাশিয়ামের একটা খনিজ ধরতে পারো, ঠিক আছে? ডায়াসপোর হইতেছে অ্যালুমিনিয়ামের একটা খনিজ, ঠিক আছে? হলো অ্যালুমিনিয়ামের খনিজ। আচ্ছা, আর কি দিছে এখানে? জিঙ্কাইড বা জিঙ্ক অক্সাইড, এটা জিঙ্কের একটা খনিজ। জিঙ্ক ব্ল্যান্ড, ZNS, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট, এই নামগুলো মনে রাখো, ঠিক আছে? এটা হইতেছে কার? এটা হইতেছে জিঙ্কের একটা খনিজ, ঠিক আছে? বোঝা গেছে? যেগুলোর থেকে আমরা ধাতু নিষ্কাশন করি, সিম্পল। যার সাথে ইম্পিউরিটিস মিশানো থাকে তার নাম হইতেছে খনিজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা নাম আইবো, এটা হইতেছে আকরিক। এটাও খনিজের মতোই, কিন্তু তারপরে এটা আলাদাভাবে কি লিখা পড়ি, কারণ হইতেছে আকরিক জিনিসটা হইতেছে এমন একটা খনিজ যার থেকে ইজিলি ধাতু বাইর করতে পারি।
বুঝা গেছে না জিনিসটা? মানে খনিজ সবই খনিজ, ঠিক আছে? তার মধ্যে থেকে কিছু কিছু পার্টিকুলার বাছাই করে নিছি আমরা, যেগুলাতে ইজিলি আমরা ধাতু নিষ্কাশন করা যায়। কি কইছে দেখো, যেসব খনিজ থেকে সহজে এবং স্বল্প ব্যয়ে, কম টাকায়, কম খরচায়, ইকোনমিক্যালি ধাতু নিষ্কাশন করা যায় তাদের ধাতুর আকরিক বলা হয়। যেমন এক্সাম্পল কি দিচ্ছে দেখো, বক্সাইট থেকে সহজে এবং স্বল্প ব্যয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, তাই বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক বলে। তাহলে অ্যালুমিনিয়ামের বাকি যতটি আমরা দেখছি এগুলা কিতা, এগুলো হইতেছে তার খনিজ। আর এটা কিতা পার্টিকুলারলি এই খনিজটাই তার লিগে আকরিক। তাহলে আমরা কি কইতে পারি, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। বুঝা গেছে? প্রশ্নটা আইব এক্সামে, ব্যাখ্যা করো, ঠিক আছে? ওই উদাহরণ দিয়ে বুঝাই দিবে। ক্লিয়ার নি? বুঝা গেছে না জিনিসটা? আবার হেমাটাইট হলো আয়রনের আকরিক, কারণ হেমাটাইট থেকে সহজ ও সুলভে আয়রন নিষ্কাশন করা যায়, কিন্তু আয়রন পাইরেটিস, ঠিক আছে, আয়রন পাইরেটিস থেকে সুলভে আয়রন নিষ্কাশন করা যায় না, তাই আয়রন পাইরেটিস খনিজ হলেও আকরিক নয়। ঠিক আছে? তাহলে সবই খনিজ, বাট ওই খনিজের দিকে পার্টিকুলার কিছু কিছু আছে যেগুলো আকরিক, যেগুলা ইজিলি বা ইকোনমিক্যালি এক্সট্রাক্ট করা যায়, ঠিক আছে, খুব সহজভাবে এবং স্বল্প ব্যয়ে এক্সট্রাক্ট করা যায়, তারই আমরা কইতেছি কিটা আকরিক। মনে থাকবো তো? তো তোমরার এখানের মধ্যে প্রশ্নের মধ্যে ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলার মেটালের আকরিকের নাম দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, তারপরে তোমার আয়রন, ঠিক আছে, এগুলা অনেকগুলা মেটালের আকরিক দেওয়া হয়েছে। ওই আকরিকগুলা তোমরা শিক্ষা রাখবে, আকরিকটা ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে যে অমুকের আকরিকের নাম লেখো, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের, বক্সাইট যেরকম, ঠিক আছে, হেমাটাইট, রেড হেমাটাইট, যেমন আয়রনের, এরকম প্রশ্ন আসে আর কি। খনিজ মল, খনিজ মল বলতে কিটা বুঝি, খনিজ মল হইতেছে ধাতুর মধ্যে যে বাজে জিনিসটা, যে ইম্পিউরিটিসটা থাকে তার নাম হইতেছে খনিজ মল। ঠিক আছে? খনিজ মল দুই রকমের হইতে পারে, অ্যাসিড ধর্মী খনিজ মল বা ক্ষারধর্মী খনিজ মল হইতে পারে। ঠিক আছে? খনিজ পদার্থের মধ্যে মূল ধাতব পদার্থের সঙ্গে মিশে থাকা অপ্রয়োজনীয় অপদ্রব্যকে খনিজ মল বলা হয়। ঠিক আছে? মনে থাকবো না এটা খনিজ মল জিনিসটা? আচ্ছা, কি কইতাছে এখানের মধ্যে, অ্যাসিড ধর্মী খনিজ মল আর ক্ষারধর্মী খনিজ মল, যেমন বালি বা সিলিকা। আচ্ছা, এই যে সিলিকা, এটা অ্যাসিড ধর্মী হইব না ক্ষারধর্মী? এটা দেখে বোঝা যায় এটা অ্যাসিড ধর্মী হইব কেন, কারণ হইতাছে এটা অধাতব অক্সাইড, এরকম থেকে মনে রাখবে। ঠিক আছে? দেখছো নি কতবার অধাতব অক্সাইডটা বারবার আইতাছে। ঠিক আছে? ফসফরাস পেন্টক্সাইড কি হইব, অ্যাসিড ধর্মী হইব। ঠিক আছে? এই ফেরাস অক্সাইড কি হইব, ক্ষারধর্মী হইব, কারণ এটা মেটালিক অক্সাইড, ধাতব অক্সাইড। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড কিরকম হইব, তাহলে এগুলা থাকে কার সাথে, ওই ধাতুর সাথে। ঠিক আছে? আমরা যে যে ধাতুটা আমরা নিষ্কাশন করি তার সাথে এটি থাকে। বুঝতে পারছো তো জিনিসটা? এগুলা কি, এগুলো হইতেছে ওই ইম্পিউরিটিস গুলা, তার নাম হইতেছে কিটা খনিজ মল, যা বা গ্যাং কইটারে আমরা, এটা প্রোনাউন্সিয়েশনটা গ্যাং হইব। ঠিক আছে? ইংলিশে। আচ্ছা, এক্সট্রাকশন অফ মেটাল, ধাতু নিষ্কাশনের মানে প্রসেস গুলো আমরা এখন দেখবো। কোন ধাতুর আকরিক থেকে উপযুক্ত বিজারণ প্রক্রিয়া দ্বারা ওই ধাতু প্রস্তুত করাকে ধাতু নিষ্কাশন বলা হয়। এখানে কি প্রসেস আমরা লাগাইমু, বিজারণ প্রক্রিয়া লাগাইমু। ঠিক আছে? মানে রিডাকশন, ধাতুগুলারে বাইর করতাম না নি, ধাতুর লগে ধাতব অক্সাইড জড়িত, তাহলে অক্সিজেন থেকে তারে সরাইতাছি, তার মানে কিটা করতেছি, বিজারণ করতেছি। তাহলে আমরা সব এখানে বিজারণ প্রসেস দেখবো। বুঝতে পারছো? এখানে যতটি প্রসেস দেখবো সবটি বিজারণ প্রসেস দেখবো। সবচেয়ে প্রথম কিটা, তড়িৎ বিজারণ। তাহলে তড়িৎ বিজারণ বলতে কিটা বুঝি, তাহলে এটি হালকা হালকা আমি একদিন একটা ক্লাসে মনে ডিসকাস করছিলাম যে ধাতুগুলার থেকে ওই ক্যাথোড অ্যানোডের মধ্যে লাগাইয়া ধাতুগুলো রেখে আপনি নিষ্কাশন করা হয়। ঠিক আছে? তো আজকে আবার দেখো, অসুবিধা নাই। তো এখানের মধ্যে দেখো কি হয়, দুইটা রড নিছি আমরা। ঠিক আছে? এই দুইটা রডের মধ্যে একটা হইতেছে পিওর কপার, একটা হইতেছে ইমপিওর কপার। ঠিক আছে? আচ্ছা, এটা আগে কইয়ালাই, পিওর কপার ইমপিওর কপার করার আগে আগে এই জায়গাটা একটু বুঝিলাম। সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে, সক্রিয়তা শ্রেণীটা মনে আছে, মুখস্থ আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস কইতাম ভুলে গেছি, তোমরা সক্রিয়তা শ্রেণীর মধ্যে সোডিয়াম 2 নম্বরে দেওয়া হয়েছিল, সোডিয়াম কত কত 3 নম্বরে দেওয়া হয়েছিল, সোডিয়ামটা 2 নম্বরে যাইব। ঠিক আছে? কিন্তু আবার কিছু কিছু জায়গার মধ্যে এক্সেপশন আছে, এটাও মাথাতে রাখো, যে ক্যালসিয়াম কোন কোন জায়গার মধ্যে বেশি পাওয়ারফুল দেখায়, ক্যালসিয়াম দেখায় যে সোডিয়ামরে সরাইতে পারে। ঠিক আছে? এটাও মাথার মধ্যে রাখো। ঠিক আছে? তো আমি একটু জিনিসটারে ইয়া কইরা ভাইবা চিন্তা তোমরা দিমুনে, কারণ সিবিএসসির তারার একটা কোয়েশ্চেন করছিল। তো এটার মধ্যে এক কোয়েশ্চেনটা এরকম দিছিল যে NaOH এর সাথে ক্যালসিয়াম
হাইড্রোক্সাইডের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কস্টিক সোডার সাথে যদি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম মেশানো হয় তাহলে কিটা হইব? এরকম একটা প্রশ্ন আসলো। তো আমি এটা দেখছিলাম যে ক্যালসিয়াম মিশাইলে নাকি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, ঠিক আছে, ক্যালসিয়ামে সোডিয়ামে সরাই দেয়। বাট শ্রেণীর মধ্যে তো ক্যালসিয়াম নিছে আবার দেখা যায়। তো এটা একটু মানে দেখাই, মানে বুঝা আমি দেখা সেটা তোমরা জানাই মনে আর কি, ঠিক আছে। আপাতত মাথাতে এটা রাখা দাও যে সোডিয়ামটা উপরে থাকতে পারে, ঠিক আছে, বাকি পরে আমি দেখা করব। আচ্ছা, তো এখানে সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক হওয়ার খুব সক্রিয় হয়। মানে আমরা যে উপরের শ্রেণীগুলো দেখছি যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো কি খুব বেশি রিঅ্যাক্টিভ, তো উপরের শ্রেণীতে থাকে। অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি ওইটা, ঠিক আছে, এটা বানানটা ঠিক করে ম্যাটেরিয়ালে ঠিক করে ফটাফট। আসক্ত, আসক্ত না আসক্ত, আসক্ত হইব। আসক্ত থাকায় এদের অক্সাইড খুব স্থায়ী হয়। মানে ব্যাপারটা হইতেছে কিটা, এই যে মেটালগুলো আমরা কইতেছি উপরের যে মেটালগুলা, ওই উপরের মেটালগুলা খুব বেশিভাবে রিঅ্যাক্টিভ। তাহলে খুব বেশিভাবে যদি সে রিঅ্যাক্টিভ হয়, সে কার লগে বন্ডেড থাকে? অক্সিজেনের লগে। অক্সাইড ফর্মে থাকে, আমরা জানি সব মেটাল। তো অক্সিজেনের সাথে যে বন্ডেড থাকে, অক্সিজেনও হাইলি আমরা কইতারি ইলেকট্রোনেগেটিভ, মানে তড়িৎ ঋণাত্মক, হে তড়িৎ ধনাত্মক। তাহলে তাদের মধ্যে যে বন্ডটা, এটা খুব স্ট্রং বন্ড থাকে, কারণ তারা হাইলি রিঅ্যাক্টিভ, তারা ইজিলি অক্সিজেনটা ছাড়তো না। তাহলে এই যে প্রসেসটা, মানে অক্সিজেনে যে ছাড়তো না, এই কারণে অক্সাইডগুলিকে কার্বন দ্বারা, ঠিক আছে, কার্বন দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশন সম্ভব হয় না। মানে কার্বন ওইটা হইতাছে এখানে একটা বিজারক পদার্থ। মানে বিষয়টা হইতাছে, মনে করো একটা ধাতব অক্সাইড আমার আছে, ঠিক আছে, একটা ধাতব অক্সাইড মনে করে আছে, তার লগে যখন কার্বন রে আমরা মিলাই দিই, কার্বনে কিটা করে ওই অক্সিজেনের সাথে বন্ড করে অক্সিজেনের সরাই দেয়। বাট এটা ওই যে রিঅ্যাক্টিভ মেটাল যেগুলো আছে তাদের সাথে হয় না, হাইলি রিঅ্যাক্টিভ যারা। মনে করো আজকে আমার এখানের মধ্যে আছে মনে করো K2O, ঠিক আছে, পটাশিয়াম অক্সাইড। তাহলে এটা যদি থাকে, তাহলে এর সাথে যখন কার্বন রে মিলাইমু, তখন এখানে নিষ্কাশন করতে পারতো না, কার্বনে অক্সিজেন রে সরাইতে পারতো না। বুঝতে পারছো কেন? বিকজ পটাশিয়াম ইজ হাইলি রিঅ্যাক্টিভ, খুব বেশিভাবে সক্রিয়। বুঝতে পারছো? তাহলে এই ধরনের ধাতুগুলারে কিভাবে আমরা নিষ্কাশন করব? তাহলে এটারে করবো আমরা তড়িৎ বিচারণ প্রসেসে, ঠিক আছে, ক্লিয়ার নি? আচ্ছা, এক্ষেত্রে উপযুক্ত তড়িৎদ্বার সহ ধাতুগুলিকে গলিত হাইড্রোক্সাইড মানে মোল্টেন স্টেট, গলাইয়া আর কি তারে, ঠিক আছে, বা ক্লোরাইডের লবণে, ঠিক আছে, যেমন মনে করো NaCl রে এখানে করতেছে, আমরা মনে করো এটা NaCl লইলে, কপার না লইয়া NaCl লইলে বিশ্লেষণ করার ধাতুগুলিকে নিষ্কাশন করা হয় একই তড়িৎ বিচারণ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে মনে করো আমি দুইটা রড নিছি, ঠিক আছে, আমরা ওই যে ক্যাথোড অ্যানোড যে লই এরকম আর কি। তো একটা রড লইছি চিকনা রড, একটা মোটা রড লইছি। চিকনা রডটা কিটা? চিকনা রডটা হইতাছে আমার মনে করো সোডিয়ামের রড, যেটার মধ্যে পিওর সোডিয়াম আছে। চিকনাটা কিটা? পিওর সোডিয়াম। আর মোটাটা কিটা? ইমপিওর সোডিয়াম, মানে যেটা মাটির নিচে পাইছি। ক্লিয়ার? আচ্ছা, এখন ইমপিওর যেটা, এটারে লাগাইমু আমি কই? এটারে লাগাইমু আমি অ্যানোডে। এটারে কই লাগাইলাম আমরা? অ্যানোডে লাগাইছি, মানে পজিটিভ টার্মিনালে লাগাইছি। মনে রাখো জিনিসগুলো, মাথাতে রাখো, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটারে লাগাইছি, উল্টা করে লিছি তো, কইছি একটা করছি আরেকটা, পজিটিভ টার্মিনাল, ঠিক আছে, এই যে পজিটিভ পজিটিভ টার্মিনাল, আর ওইটা হইতাছে কিটা? নেগেটিভ টার্মিনাল। ক্লিয়ার? এইটাছে নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, এখন এটা কি হইব? এটার নাম কি হইব? এটা হইব আমরা অ্যানোড, তাই তো? অ্যানোড। আচ্ছা, আর এটার নাম কি হইব? ক্যাথোড। ক্লিয়ার? অ্যানোড আর ক্যাথোড। তাহলে এখানের মধ্যে একটা কি করে কইছে? ক্লোরাইড লবণ লইতে লাগবো। তাহলে যেহেতু সোডিয়াম রে এক্সট্রাক্ট করতেছে, তাহলে এখানে সোডিয়ামের একটা লবণ দিলেই, কিটা লবণ দিলেই তাই NaCl দিলাম, NaCl দিলাম। তাহলে NaCl এর যখন আমরা লবণ নিমু, তাহলে এটা দ্রবণ বানাইমু, একুয়াস সলিউশন যেটা কই, জলীয় দ্রবণ। তাহলে একুয়াস সলিউশন বানাইলে এটা কি হইব? Na প্লাস প্লাস Cl মাইনাস, দুইটা আয়নে বিভাজিত হইব। এই আয়নগুলো হেল্প করব তড়িৎ প্রবাহিত হইতে, এটি জানি আমরা সব। তাহলে বিষয়টা কিটা হইতাছে, এখানে কিটা আছে? এখানে সোডিয়াম আছে, তার সাথে কিছু ইম্পিউরিটিস আছে। তাহলে সোডিয়াম যেগুলো আছে, এগুলা কিটা হইব? এখানের মধ্যে ঘটনা কিটা হইতাছে দেখো যাই, এখানের মধ্যে Na কার কাছে যাইব? এই Na প্লাসটা, এই Na প্লাসটা কার কাছে যাইব? ক্যাথোডের কাছে। আর Clটা কার কাছে যাইব?
অ্যানোডের কাছে। তাহলে সিএল যেমনে, সিএল কার কাছে যাইব? অ্যানোডের কাছে, তাই তো? তাহলে এখানে সিএল মাইনাস ধরি, তাহলে সিএল মাইনাস যেমনে অ্যানোডের কাছে যাইব, কিটা করব? অ্যানোডে কিটা করব? এখানে সিএল এ কিটা করব? সিওডে কিটা করব? ইলেকট্রন দিব, অ্যানোডে নিব না নি? আর তাহলে সিএল এ যখন ইলেকট্রন দিব, এখান থেকে কিটা হইব? এখান থেকে Na প্লাস হইয়া বেরিয়ে আইব, সোডিয়াম বেরিয়ে আইব, ধাতু, ঠিক আছে, আয়ন হইয়া বেরিয়ে আইব ওই রডের থেকে, ঠিক আছে, কিটা হইয়া বেরিয়ে Na প্লাস, Na প্লাস। সলিউশনে প্রচুর Na প্লাস আছে না? তাহলে সলিউশনে যে Na প্লাস আছে তারা কই যাইব? ক্যাথোডের মধ্যে যাইব, আমরা কইছি না নি? তাহলে ক্যাথোডের মধ্যে গেলে হে কিটা করব? ক্যাথোডের মধ্যে গিয়া কিটা করব? ইলেকট্রন কিটা করব? লইব। তাহলে ইলেকট্রন লইলে ওই যে মনে আছে নি কন্ডিশনগুলা, যে ইলেকট্রন লইতে গেলে ক্যাথোডে একটা কন্ডিশন দিব যে আমার গায়ে বইতে লাগবে, মনে আছে নি এগুলা জিনিস? না ভুলে গেছো? বুঝাইছিলাম তো জিনিসগুলা। আচ্ছা তাহলে, আচ্ছা না মনে থাকলে অসুবিধা নাই। তাহলে ব্যাপারটা হইতাছে কিটা, ক্যাথোডের মধ্যে, ক্যাথোডের রিঅ্যাকশনটা দেখো আমি লিখতাছি। ক্যাথোডের মধ্যে কি দেব? Na প্লাস হে যাইব, গেলে পরে কিটা করব? একটা ইলেকট্রন লইব, ঠিক আছে, লইলে পরে কি হইব? সোডিয়াম কি হয়ে যাব? সোডিয়াম অ্যাটম হয়ে যাব আর কি, ঠিক আছে, মানে সোডিয়াম অ্যাটম হইয়া সেটা সে ক্যাথোডের গায়ের মধ্যে বসা শুরু হইব, এখানে ডিপোজিট হওয়া শুরু হইব, সোডিয়ামটা এখানের মধ্যে ধরতে পারো ডিপোজিট হওয়া শুরু হইব, এইভাবে সোডিয়াম ডিপোজিট হওয়া শুরু হইব। তাহলে আলটিমেটলি কিটা হইতাছে এখানের মধ্যে দেখো, এখান থেকে সোডিয়াম বাইরিতেছে, সলিউশন আইতাছে, এখান থেকে সোডিয়াম এখানে যাইতেছে, ক্লিয়ার নি জিনিসটা? তাহলে আলটিমেটলি বিষয়টা কি যাইতেছে, মনে করো একটা সোডিয়াম আমার সলিউশন থেকে এখানে গেল, একটা সোডিয়াম এখানে আই গেল, তাহলে সলিউশনের সোডিয়াম কিন্তু ফিক্স থাকবে, এটা চেঞ্জ হইতো না। তাহলে এখানে আইয়া পড়তেছে, এখানে একটা, এখান থেকে এই জায়গাতে যাইতেছে, তাহলে আলটিমেটলি এখানে যদি 100টা সোডিয়াম মানে আয়ন থাকে সলিউশনে, তাহলে 100টাই থাকবো, ওইখান থেকে একটা আইবো, ওইখান থেকে একটা যাইবো, ওইখান থেকে একটা আইবো, তাহলে আলটিমেটলি সোডিয়াম কমের কোনানের ওই মানে ইয়েটার অ্যানোডের সোডিয়াম কমতেছে, তাহলে এটা আস্তে আস্তে কি হইব? ছোট হওয়া শুরু হইব, এটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হইব, মোটা হওয়া শুরু হইব, বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ধাতুগুলোর নিষ্কাশন করি। এটাও আরেকটা সিমিলার প্রসেস আছে যেটা আমরা কই ওই ইলেকট্রো রিফাইনিং, যেটা মানে তুমি যখন অনেকগুলা প্রসেস করবে, আমরা যখন দেখবা অনেকগুলা প্রসেস পড়বো, পড়ার পরেও এরপরে লাস্টে এই প্রসেসটা করা হয় যাতে ধাতুগুলার মানে একদম বেস্ট ভাবে রিফাইনিং করা হয়। যেগুলা প্রসেস আমরা পড়বো এগুলোর মধ্যে একটু হইলেও ইম্পিউরিটিস থাকে, বাট এই প্রসেসে পুরাপুরি তারে পিওর ভাবে রিফাইন করা যায়, বুঝতে পারছো? এই প্রসেসটা আবার আমরা দেখবো আর কি, ঠিক আছে, ক্লিয়ার নি? বুঝা গেছে নি? তাহলে এখান থেকে বাইরে সেটা এইভাবে গিয়া হইতেছে, তাহলে এই জায়গাতে গিয়া সব মানে ধাতুগুলা, সোডিয়াম ধাতুগুলা সব এখানে বই যাব, তাহলে এখানের যে ইম্পিউরিটিস গুলা ওইগুলা কি যাইব নিচে, এখানে সেটেল ডাউন হয়ে যাব, বই যাব। তাহলে এটার নাম হইতাছে কিটা? এটার নাম হইতাছে অ্যানোড মাড, ঠিক আছে, অ্যানোড মাড এটারে আমরা কই। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রশ্ন আসে অ্যানোড মাড বলতে কি তা বোঝে? অ্যানোড মাড মানে কি তা? অ্যানোড মাড মানে হইতেছে অ্যানোডের নিচে যে ইম্পিউরিটিস গুলা জমা হইয়া থাকে ওইটার নামই অ্যানোড মাড, বুঝতে পারছো নি? এখান থেকে সব পিওর মেটাল জায়গা না নি, তাহলে এখানে থাকবো কিটা? সব বাজে জিনিস, ঠিক আছে, সব মলমূত্র থাকবো, তাহলে এই সব মলগুলা যেগুলো আছে এটারই আমরা কই অ্যানোড মাড, ক্লিয়ার নি? মূত্র না, সরি মল, মূত্র কইলেছি, ঠিক আছে, এখানে শুধু মল থাকবে। আচ্ছা তাহলে নেক্সট প্রসেস হচ্ছে কার্বন বিজারণ। তাহলে কার্বন বিজারণ কিটা? ওই আগে যে দেখছিলাম কার্বনে পারছে না, এখন কার্বনে পারবো। কোনগুলারে পারবো কার্বনে? খুব বেশি সক্রিয় গুলারে না, মাঝখানের যেগুলা, ঠিক আছে, সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে অবস্থিত ধাতুগুলির অপেক্ষাকৃত কম সক্রিয়, এক্ষেত্রে ধাতব অক্সাইড উচ্চ উষ্ণতায়, উচ্চ উষ্ণতার দ্বারা বিজারিত করে ধাতুতে পরিণত করা হয়, একেই কার্বন বিজারণ পদ্ধতি বলে। যেমন কারে কারে করি আমরা? আয়রন, জিঙ্ক, লেড, নিকেল এগুলারে নিষ্কাশন করা যায়। যেমন এক্সাম্পল দেখো, জিঙ্ক অক্সাইডের সাথে যখন কার্বন রিয়েক্ট করে উচ্চ উষ্ণতায়, তখন কার্বন অক্সিজেনের সাথে বন্ড ক্রিয়েট করে আর জিঙ্করে আলাদাভাবে ফ্রি করতেছে। এইভাবে আমরা নিষ্কাশন করে নিলাম, কত সুন্দর প্রসেস, ঠিক আছে। তাহলে এখানে জিঙ্কের কি হইছে? অক্সিডেশন না রিডাকশন, জারণ না বিজারণ? বিজারণ, আমরা বিজারণ পদ্ধতি পড়তেছি, বিজারিত করা আর বিজারিত জিঙ্ক অক্সাইডের কিটা হইতেছে, কার্বনের কি হইছে? জারণ, ঠিক আছে। এই প্রক্রিয়া বিজারক হিসেবে চূর্ণ কার্বন ব্যবহার করা হয়েছে। এছাড়া কার্বনের অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড বিজারকের কাজ করে, ঠিক আছে। অসম্পূর্ণ দহন মানে কিটা? মানে আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন এখানে দিছি না, এই প্রসেসটা যে করছি যেখানে মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন দিছি না, এই কারণে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। অক্সিজেন দিলে তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হইল না, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হইছে, ওই যে কইছে। এছাড়া কার্বনের অসম্পূর্ণ দহন, কার্বনের অসম্পূর্ণ দহন তখনই হইব যখন অক্সিজেন সে পাইতো না। যেমন অনেক সময় দেখবা চুলার মধ্যে আগুন দিলে পড়ে
ধোঁয়া বেরিতেছে বেশি। এটার মানে কি তা অক্সিজেন ঢুকে না। এলিগা রান্নাঘর যখন বানানি হয় সবে কয় ভেন্টিলেশন ভালো থাকতে লাগবে। তাহলে বার্নিংটা সুন্দর হইব। বুঝতে পারছো? চুলার ঘরও যদি থাকে তোমার ভেন্টিলেশন ভালো থাকলে চুলা আগুন সুন্দর দিব। ওই আমি কয়েকদিন আগে একটা চুলা আনছি, এটা মানে লাকড়ি দিয়েই চলে, বাট এটার নিচে একটা ফ্যান লাগানি, একটা স্টিলের আর কি, অতটুকু বড় চুলাটা অ্যামাজন থেকে আনছি। তো এটা নিচে একটা ফ্যান লাগানি, অতটুকু একটা মোটর ফ্যান লাগানি। তো কিতা হয়, মানে লাকড়ি টাকড়ি দিয়ে আগুন জ্বালাইলে এই ফ্যানটা খুব স্পিডে ঘুরে, আর ফলে এটার ফ্লেমটা পুরো একদম গ্যাসের মতো দেখা যায় আর কি, আর একদম খুব সুন্দর বার্ন হয়। এই কারণে ধোঁয়া দেয় না। তুমি যদি এমনি চুলা লাগাও, চুলা লাগাই চুলার মধ্যে যদি কন্টিনিউয়াস অক্সিজেন দাও, হাওয়া দাও, তাহলে দেখবা এটা খুব সুন্দর বার্ন হয়। এটা লেগে আমরা কই যে ওই মানে গ্যাস, যে আমরা গ্যাস আর চুলার মধ্যে পার্থক্য, গ্যাসের মধ্যে রান্না করলে কালি দেয় না, কোনো কোনো সময় আবার কালি দেয়, দেখছো? তাহলে এটার মধ্যে প্রবলেম থাকে, এটা বার্নিং হইতেছে না, মানে যে এলপিজিটা আছে সে ভালোভাবে বার্ন হয় না, ওইটার লিগে সে এরকম কালি দেয়। আর যদি সে ভালোভাবে বার্ন হয়, দেখবা ভালোভাবে বার্ন হইলে গ্রিন ব্লু কালার ফ্লেম দিব, আর ভালোভাবে বার্ন না হইলে ইয়েলোইশ ফ্লেম দেয়। বুঝতে পারছো তো জিনিসটা, যেটা চুলার মধ্যে দেখা যায়, ঠিক আছে? আবার আরেকটা জিনিসও আছে, যেমন ভালোভাবে যদি কোনো জিনিস বার্ন হয়, কমপ্লিটলি বার্ন, কমপ্লিট কম্বাশন যেটা আমরা কই, কমপ্লিটলি বার্ন হইলে সে কিন্তু কোনো ধরনের রেসিডিউ রাখতো না, কোনো ধরনের কোনো অ্যাশ ছাই রাখতো না। এটাও আমরা জানি, ঠিক আছে? কারণ একটা জিনিস বার্ন হইতেছে মানে কি পুরাপুরি হে জ্বলি যার, আর পুরা জ্বলেন না মানে কি তার থেকে ছাই বেরিব, আর পুরা জ্বলছে না মানে কি তার মধ্যে ওই কিছু ইম্পিউরিটিস থাকে, এটাই বোঝায় আর কি, ঠিক আছে? যদি তোমার কাছে পিওর কার্বন থাকে, আমরা কার্বন চ্যাপ্টারে দেখবাই পড়বো, পিওর কার্বন যদি থাকে তোমার কাছে, তাহলে পিওর কার্বনটা জ্বালাইলে এখান থেকে কিটা তৈরি হইব? কার্বন ডাইঅক্সাইড। যেমন কার্বন প্লাস অক্সিজেন কিটা তৈরি হইব? কার্বন ডাইঅক্সাইড। যদি শুধু গ্যাস হইয়া উড়িয়া যাওয়ার কথা, তাহলে কাঠরে পুরাইলে আমরা কিটা পাই? কয়লা পাই। তাহলে কয়লাটা কিটা? কার্বনের সাথে ইম্পিউরিটিস মিশানি আছে, এলিগা এটি জ্বলছে না, নাহলে তো এটি জ্বলি গেল না, যেটা জ্বলার জ্বলি গেছে, এর চেয়ে বেশি আর জ্বলতে পারে না, ঠিক আছে? বুঝতে পারছো? ছাই যেটা আমরা পাই আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হইতেছে কিটা শতবিজারণ। ম্যাটেরিয়াল এটা ঠিক করো বানানটা, ঠিক আছে? শতবিজারণ, শতবিজারণ বলতে কিটা, এটা হইতেছে সেলফ রিডাকশন আমরা কই, মানে নিজে নিজে বিজারিত হই যায়, ঠিক আছে? তাহলে নিজে নিজে বিজারিত কারা হই যাব? যারা খুব বেশি মানে নোবেল গ্যাস যারা, ঠিক আছে? খুব বেশি মানে খুব কম, বেশি না, খুব কম সক্রিয় যারা, যেমন সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা খুব কম হয়, এদের নিষ্কাশনে বাইরে থেকে কোনো বিজারক ব্যবহার করতে হয় না, তাপ প্রয়োগে শতবিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। এক্সাম্পল কিটা? কপার, মার্কারি, সিলভার এটসেট্রা। বুঝা গেছে? তারা ইজিলি তারা যে হিট করো নিষ্কাশন হয়ে যাব, ঠিক আছে? বা অন্য অনেক প্রসেস আছে করা হয়, এটা জাস্ট ওয়ান অফ দ্য প্রসেস, ঠিক আছে? আরো অনেক প্রসেস আছে, পদ্ধতি আছে, করা যায় তাদেরকে নিষ্কাশন। থার্মিট পদ্ধতি, এটা খুব ইম্পর্টেন্ট, এই থার্মিট পদ্ধতিটা, ঠিক আছে? থার্মিট পদ্ধতিটা কিটা? থার্মিট পদ্ধতি হইতেছে যেখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এজ এ কিটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? মানে সরি, এজ এ রিডিউসিং এজেন্ট, মানে বিজারক পদার্থ হিসেবে, ঠিক আছে? হে বিজারিত করে আর কি। যেমন এক্সাম্পল দেখো, কতগুলি ধাতব অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিকে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলে। যেমন এক্সাম্পল হইতেছে কিটা? আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এদেরকে নিষ্কাশন করা হয়, ঠিক আছে? ওই যে এখানে রিঅ্যাকশনটা দিছে, ঠিক আছে? এখানে কিটা দিছে? এটা ফেরাস অক্সাইড না ফেরিক অক্সাইড? এটা কিটা? ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের সাথে কার বিক্রিয়া করা হয়েছে? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম এখানে জারক পদার্থ না বিজারক পদার্থ? হ্যাঁ, কেমনে জারক পদার্থ? বিজারক পদার্থ, বিজারক পদার্থ। হে বিজারিত করছে কারে? আয়রন রে বিজারিত করছে, আর হের নিজের কিটা হইছে? জারণ হইছে, ঠিক আছে? তাহলে যার জারণ হয় হে বিজারক পদার্থ। তাহলে অ্যালুমিনিয়াম অ্যাক্ট এজ এন রিডিউসিং এজেন্ট, মানে একটা বিজারক পদার্থের মতো সে কাজ করছে, সে অক্সিজেনরে সরাই দিছে আয়রন থেকে। তাহলে এই আয়রনটা আমরা পাই নিলাম। ওই যে আয়রনটা পাইছি এটা কিন্তু পিওর ফর্মে নাও পাইতে পারি, এরপরও তার সাথে ইম্পিউরিটিস থাকতে পারে। ওইটার লিগে আমরা ওই আবার রড দিয়া রিফাইনিংটা করবো আর কি, ঠিক আছে? যেটা একটু আগে আমরা দেখছি, বুঝতে পারছো? আচ্ছা, এখন হইতেছে ধাতু নিষ্কাশনের কিছু ধাপ আর কি, কিভাবে করা হয়। নরমালি আমরা যে প্রসেসগুলো দেখছি এটি হইতেছে কেমিক্যাল প্রসেস, বাট এটিরে মানে ওই কেমিক্যাল প্রসেসে নিতে গেলে কিছু প্রসেস আছে, যেগুলো ছোট ছোট প্রসেস আছে, এটি করতে লাগে। যেমন এখানে চূর্ণীকরণ একটা আছে, ক্রাশিং, আগে এটারে ভাঙতে লাগে, ঠিক আছে? প্রকৃতিতে বিভিন্ন ধাতুর আকরিকগুলিকে বড় বড় শিলার আকারে পাওয়া যায়। আকরিক কিটা লাগছে? আকরিক শিলাগুলিকে প্রথমে যান্ত্রিক উপায়ে
টুকরো টুকরো করে তারপর পেষণ যন্ত্রে এটা সূক্ষ্ম চূর্ণে পরিণত করা হয়। ঠিক আছে, তাহলে তাদেরকে আগে ভাঙ্গা হইব, গুঁড়া করা হইব, এরপরে রিঅ্যাকশন করা হইব। ঠিক আছে, মানে বড় বড় ফর্মে পাই না নি আমরা মাটির নিচে বা বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, তো তাদেরকে আগে ভাঙ্গা হইব। এরপরে হচ্ছে গাঢ়ীকরণ, কনসেন্ট্রেশন। আকরিকের সঙ্গে মিশে থাকা অপদ্রব্যগুলিকে যথাসম্ভব দূর করে আকরিক ধাতুর অনুপাত বৃদ্ধি করাকে গাঢ়ীকরণ বলে। ঠিক আছে, আচ্ছা আকরিকের সাথে যে ইয়েগুলা অপদ্রব্য মিশানো আছে তাদের নাম জানি কিতা পড়ছি আমরা একটু আগে বললাম, ধাতু মল। নাম কিতা, ইংলিশ নামটা কিতা, গ্যাং। ঠিক আছে, মানে স্পেলিংটা কিতা, GANGUE। ঠিক আছে, গ্যাং। তাহলে তাদেরকে আমরা কি কই, ওই ধাতু মলগুলারই অপদ্রব্যগুলা কইতেছে যথাসম্ভব দূর করে আকরিকে ধাতুর অনুপাত বৃদ্ধি করাকে গাঢ়ীকরণ বলে। মানে যতটুকু তুমি পারো ইম্পিউরিটিস গুলো সরাই দিলে, দিয়া কনসেন্ট্রেশন বাড়াই দিলে, কার, ধাতুর কনসেন্ট্রেশন বাড়াই দিলে। ঠিক আছে, এটারই আমরা কইতেছি গাঢ়ীকরণ। বিভিন্ন পদ্ধতিতে আকরিকের গাঢ়ীকরণ করা হয়। আচ্ছা, তারপরে কিটা দিছে ভস্মীকরণ, ক্যালসিনেশন। ঠিক আছে, ভস্মীকরণ কিটা, ভস্মীকরণ হইতেছে গাঢ়ীকৃত, যে গাঢ় করছো তোমরা যে আকরিকটারে, চুল্লিতে আকরিকের গলনাঙ্কের কম উষ্ণতায়। আকরিকের গলনাঙ্কের কম উষ্ণতায় কেন? কারণ আকরিকের গলনাঙ্কের উষ্ণতা যদি দেই, আকরিক কিটা হইব গলিয়া 12টা বাজাই দিব। ঠিক আছে, তাহলে এর কম উষ্ণতায় দিতে লাগবে। ঠিক আছে, কম উষ্ণতায় উত্তপ্ত করে উদ্বায়ী অপদ্রব্য অপসারণ করা হয়, একে ভস্মীকরণ বলে। এই প্রক্রিয়ায় আকরিকের মূল গঠনে কোনো পরিবর্তন হয় না, তবে কার্বনেট আকরিক থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে ধাতব অক্সাইড গঠিত হয়। যেমন ওই আগের সেম জিঙ্ক কার্বনেট। ঠিক আছে, তার থেকে আমরা কি পাইমু, জিঙ্ক অক্সাইড পাইমু আর কার্বন ডাই অক্সাইড পাইমু। তারে কি করছি, জাস্ট গরম করছি। ঠিক আছে, গরম করে সেটা এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়েছে। এই যে জিঙ্ক অক্সাইড আইছে, এখন তার লগে কার রিঅ্যাক্ট করবো, হয় কার্বনের রিঅ্যাকশন করবো। কার্বন রিঅ্যাকশন করলে কার্বনে কি করবো, জিঙ্কটা নিব, অক্সিজেন রে নিব। যা কই তাই উত্তর দেয় তারা। আচ্ছা ঠিক আছে, আমিও সেম। তাপজারণ, ঠিক আছে, রোস্টিং। তাপজারণ প্রসেস কিটা, গাঢ়ীকৃত আকরিককে ভস্মীকরণের চেয়ে বেশি উষ্ণতায় কিন্তু আকরিকের গলনাঙ্কর চেয়ে কম উষ্ণতায়, সেম প্রসেস। ঠিক আছে, অতিরিক্ত বায়ু প্রবাহে উত্তপ্ত করে জারিত করা হয়। প্রধানত সালফেট আকরিক, মানে এখানে কিটা আসলো, এখানে আসিল আমরা অক্সাইড। ঠিক আছে, অক্সাইড আকরিক। আর এখানে কিটা, এখানে হচ্ছে সালফেট আকরিক, যেমন ZnS Cu2S। এই ক্ষেত্রে তাদেরকে নেওয়া হয়, এটার নাম হইতেছে কিটা, তাপজারণ প্রসেস। মানে দুইটা সেম প্রসেস, বাট অক্সাইড গুলো আলাদা। ঠিক আছে, এখান থেকে কি গ্যাস বেরিব, কার্বন ডাই অক্সাইড। এখান থেকে কিটা বেরিব, সালফার ডাই অক্সাইড গ্যাস বেরিব। মানে এখানে তো সালফার নিছি না, সালফাইডের নিছি। ঠিক আছে, যেমন জিঙ্ক সালফাইড, কিউপ্রাস সালফাইড, এরকম নিছি আর কি। তাহলে তাদেরকে যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন, মানে কিটা, বার্নিং। ঠিক আছে, বার্নিং করা হইতাছে, তখন জিঙ্ক অক্সাইড তৈরি হইতাছে আর লগে সালফার ডাই অক্সাইড গ্যাস বেরিতেছে। বুঝা গেছে তো নোটার প্রসেসের ডিফারেন্সটা, বুঝতে পারছো তো? একটার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিতেছে, একটার মধ্যে সালফার ডাই অক্সাইড। একটার মধ্যে কার্বনেট থাকতেছে, একটার মধ্যে মানে ধাতুর সাথে কার্বনেট থাকতেছে, একটার মধ্যে কিটা থাকতেছে, সালফেট থাকতেছে। মনে থাকবো তো, সালফার থাকতেছে। আচ্ছা, নেক্সট হইতেছে কিটা, বিগলক ও বিজারণ। ঠিক আছে, সরি বিগলন, বিগলন ও বিজারণ, মানে স্মেল্টিং বা রিডাকশন। ঠিক আছে, ওই সেম প্রসেসটা কার্বন দিয়ে যেটা করা। এই প্রক্রিয়ায় ভস্মীকৃত বা তাপজারিত, ওই যেটা বাইরিছে লাস্টে, যেটা বাইরিছিল ভস্মীকৃত বা তাপজারিত, ঠিক আছে, আকরিককে উপযুক্ত বিজারক, যেমন কোক মানে হইতেছে কার্বন, এবং উপযুক্ত বিগালকের সঙ্গে মিশিয়ে বিশেষ চুল্লিতে, বিগালক জিনিসটা এখন তোমরা পাইতা না, এরপরেরটা দেবে আমরা বিগালক পাইবো। ঠিক আছে, আপাতত বিগালক নামটা মনে রাখো। বিগালকের সঙ্গে মিশিয়ে চুল্লিতে তীব্র বায়ু প্রবাহে উচ্চ উষ্ণতায় গলানো হয়, ফলে ধাতব অক্সাইডগুলি ধাতব অক্সাইড ধাতুতে বিজারিত হয়। অর্থাৎ এক্ষেত্রে বিগলন ও বিজারণ প্রক্রিয়া সমর্থক হয়। ঠিক আছে, মানে বিজারণ পদ্ধতিটা কিটা, বিজারণ পদ্ধতি হইতেছে রিডাকশন। তাহলে কিটা করবো আমরা, রিডাকশন কিভাবে করবো, কার্বন দিয়ে রিডাকশন করতে পারি। এগুলা কারে করবো, কোন ধরনের ইয়েগুলারে করবো, ওই মেটাল গুলারে করবো যেগুলা একটু কম সক্রিয়। ঠিক আছে, মনে থাকবো তো জিনিসগুলা। আচ্ছা, তাহলে এখানের মধ্যে জিঙ্ক আর কার্বন মনোক্সাইড গ্যাস বেরিতেছে। ক্লিয়ার, মনে থাকবো প্রসেসটা ধাপ ওয়াইজ মনে থাকবো। প্রথম কিটা আসলো চূর্ণীকরণ। ঠিক আছে, মানে যেটা কইতেছি আমরা ক্রাশিং। এরপর হইতেছে কনসেন্ট্রেশন, গাঢ় করা। কনসেন্ট্রেটেড এটারে কিটা করা, গরম করা হইলে কার্বন ডাই অক্সাইড বেরিব, একটার মধ্যে গরম করা হইলে সালফার ডাই অক্সাইড বেরিব। এবার যেটা বাইরিলো তারে আবার
কার্বন দিয়া রিঅ্যাকশন করাইলো, তাহলে আলটিমেটলি আমরা পাইলাম। এরপর এটারে আবার আমরা কিটা করতে লাগবো, আবার ওই ইলেকট্রো রিফাইনিং করতে লাগবো, ঠিক আছে, ওই রড দিয়া জিঙ্কের দুইটা রড দিবা, একটার মধ্যে পিওর জিঙ্ক, একটার মধ্যে ওই এই জিঙ্কটা, এরপর এখান থেকে জিঙ্ক বেরিয়ে বেরিয়ে আইব, একটা রড গরম বড় হয়ে যাব, কোনটা বড় হইব, ক্যাথোড না অ্যানোড, মোটা কোনটা হইব, ক্যাথোড মোটা হইব, আর অ্যানোড আস্তে আস্তে চিকনা হওয়া শুরু হইব, আর অ্যানোডের নিচে কিটা বইব, অ্যানোড মাড যেটা কইছি, ঠিক আছে, অ্যানোডের যেগুলা মলগুলা। তারপরে এখন হইতাছে ওই বিগালক, ঠিক আছে, বিগালক আর হইতাছে ধাতু মল। তাহলে বিগালক কারে কই আমরা আগে দেখি। ধাতু নিষ্কাশনের সময় যেসব নির্বাচিত বিকারক আকরিকের সঙ্গে যোগ করে, বিকারক মানে কিটা, রিডিউসিং এজেন্ট। আমি কিটা করি ধাতু, হ্যাঁ, ও এটা বিচারক হইব, ঠিক আছে, এটা বিচারক হইব, ঠিক আছে, নির্বাচিত বিচারক আকরিকের সঙ্গে যোগ করে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা আকরিককে অবাঞ্ছিত অপদ্রব্যকে অন্য যৌগরূপে বিগলিত অবস্থায় অপসারিত করা হয়, তাদের বিগালক বলে। একদম সিম্পল, এটা বহুত ল্যাঙ্গুয়েজটা বহুত টাফ দিছে, কিন্তু জিনিসটা একদম সোজা। আমার কাছে একটা আকরিক আছে, এই আকরিকের মধ্যে কিটা আছে, খনিজমল, ঠিক আছে। এখন এই খনিজমলটা তুমি বাইর করতে হয়, তুমি কিটা করবা, ওই আকরিকের লগে একটা ইম্পিউরিটিজ আনবাই, ঠিক আছে, ইম্পিউরিটিজ না, যে কোনো একটা মানে যৌগ আনবা, এই যৌগর নাম হইতাছে কিটা, বিগালক। ওই যৌগটা যখন তার লগে মিলাইবা, তখন কিটা হইব, ওই ইম্পিউরিটিজটা ওই বিগালকের লগে মিশে যাবে, বুঝতে পারছো? এই বিগালকে কিটা করতেছে, ওই ইম্পিউরিটিজটারে বার করতেছে, আর কিছু না। আর যেটা বাইর করে যে জিনিসটা মিশতেছে কার লগে, বিগালকের, মানে বিগালক মনে করো এটা মানে কিটা কয়, স্যাক্রিফাইং ম্যাটেরিয়াল। হ্যাঁ নিজে স্যাক্রিফাই হইতাছে, হ্যাঁ নিজে মানে কি কয় রে, স্যাক্রিফাই রে বাংলাতে কিটা কয় রে, না না, আর এটা স্যাক্রিফাই মানে স্যাক্রিফাই বানান বানান ভুলে গেছি, আত্মত্যাগ আছে ধরিলাম, ঠিক আছে, হে নিজেরে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস একই জিনিস। আচ্ছা, নিজেরে আত্মত্যাগ করিয়া সে কিটা করতেছে, ওই যে আকরিক আছে তার থেকে যে খনিজ মলটা আছে তার সাথে সে বন্ড করে, তাহলে বন্ড করলে পরে একটা জিনিস তৈরি হইব, তো ওইটার নাম হইতাছে ধাতু স্ল্যাগ আর কি, ধাতু মল, ঠিক আছে, মনে থাকবো তো। বিগালক হইতাছে এমন একটা জিনিস, যে ওই তো ওখানে যে কইলাম, বিগালক হইতাছে এমন একটা জিনিস যে যারে কার সাথে মিশানি হয়, আকরিকলিকা মিশানো হয়, কেলিকা মিশানো। ওই যে তোমার এখানে একটা এক্সাম্পল দিয়া দিতেছি, আম্লিক বিগারক আর দেখো ক্ষারকীয় বিগালক, যেমন আছে এখানের মধ্যে সিলিকা, ঠিক আছে, তারপরে বোরন অক্সাইড, এরপরে তোমার ক্ষারকীয় বিগালক কিরকম হইব, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে হইতাছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। আমি একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, এক্সাম্পলটার মধ্যে আমি বুঝাইতেছি, ঠিক আছে। যেমন এখানের মধ্যে কিটা হইতাছে দেখো, সবটি সরে গেল দেখি। আচ্ছা, এখানে ব্যাপারটা হইতাছে দেখো, হেমাটাইট, এই যে হেমাটাইট, হেমাটাইটের মধ্যে থাকে অনেকগুলো ইম্পিউরিটিস। তাহলে হেমাটাইট থেকে যদি আমরা ইম্পিউরিটিস গুলো সরাই দেই, হেমাটাইট থেকে আয়রন নিষ্কাশনের সময় আম্লিক খনিজ, ওই যে হেমাটাইট থেকে আয়রন যখন নিষ্কাশন করি, তখন তার মধ্যে আম্লিক খনিজমল সিলিকা প্রেজেন্ট থাকে। এখন এই যে সিলিকাটা, এটা কিটা, এটা খনিজমল, ঠিক আছে। তাহলে এই খনিজমল রে আমরা সরাইমু কেমনে, তার লগে ওই বিগালক মিশাইয়া। কখন বুঝছো না জিনিসটা, তাহলে বিগালক, তাহলে হে কিটা, হে হইতাছে আম্লিক খনিজমল, তাহলে আম্লিক খনিজমলের লগে কিটা মিশাইমু আমরা, ক্ষারীয় বিগালক মিশাইমু, ওই যে ক্ষারীয় বিগালক মিশাইছি, ঠিক আছে। ওই যে আম্লিক খনিজমল, এটা কার মধ্যে থাকে, এটা আয়রনের মধ্যে থাকে, তাহলে হেরে এটার মধ্যে এটা প্রেজেন্ট আছে, তাহলে এটার থেকে এটারে যদি বাইর করতে চাই, তাহলে হের লগে আমরা, ও দেখো এই যে বিষয়টা, এই যে জিনিসটা, এটা কিটা, এটা হইতাছে আমরা খনিজমল। খনিজমল আর ধাতুমল আলাদা, খনিজমল হইছে গ্যাং, আর ধাতুমল হইতাছে স্ল্যাগ। তাহলে আমরা কি তারে কইতাছি, আমরা এখানে কইতাছি খনিজমল রে, মানে খনিজর মধ্যে যে বাজে জিনিসটা থাকে এটার খনিজমল কই। তাহলে এই খনিজমলটা যখন আমরা হিট করি, তখন এটা ইয়ে হয় না, ওই গলে না, এটা খুব বেশি মানে তার মেল্টিং পয়েন্ট খুব বেশি থাকে। তাহলে হে গলে না, তাহলে হেরে বাইর করবো কেমনে, না গললে তো গললে পরে না হেরে ইজিলি আমরা মানে গলন অবস্থা থেকে বাইর করে নিতাম। তাহলে হে যেহেতু গলে না, তাহলে তার সাথে আমরা এমন একটা জিনিস মিশাইমু যাতে হে খুব ইজিলি বন্ড করিলে। তাহলে হের নেচারটা কিরকম, অ্যাসিডিক না বেসিক, তার নেচার হচ্ছে অ্যাসিডিক, তাহলে তার লগে একটা বেসিক জিনিস মিশাই দিমু, তাহলে বেসিক কি যে মিশাইছি, এটার নাম হচ্ছে বিগালক। তাহলে ওই বিগালকটা মিশাইয়া যে জিনিসটা তৈরি হইছে, ওটার নাম হইতেছে ধাতু মল। কখন বুঝছো নি জিনিসটা, না এখন একটু ডাউট আছে। আকরিক, তার মধ্যে থাকে কি দা, খনিজমল, তার লগে রিঅ্যাকশন কার করাই, বিগালকের, রিঅ্যাকশন করে যেটা আইয়ে, এটার নাম হইতেছে ধাতুমল। রিঅ্যাকশন কেন করাই, কারণ এটিরে এক্সট্রাক্ট করা যায় না ওই খনিজমল গুলোরে, একদম সিম্পল।
বুঝা গেছে? রিলেশনটা বুঝতে পারছো নি? প্রথম কিতা থাকে, খনিজ মল থাকে, তার লগে মিশে আইয়া বিগালক, বিগালক মিশলে পরে এটা কিতা তৈরি হয়, ধাতু মল তৈরি হয়। সিম্পল, ঠিক আছে? তো ধাতু মলের ডেফিনিশন কিতা হইব? বিগালক ও আকরিকের মধ্যস্থ খনিজমল বা অশুদ্ধিগুলিকে রাসায়নিক সংযোগে উৎপন্ন গলিত পদার্থকে ধাতুমল বলে। যখন আমরা ওই বিগালকের লগে অশুদ্ধিগুলা মিশাই দিই, অশুদ্ধিগুলা কি খনিজমল মিশাইলে পরে যে জিনিসটা তৈরি হয় এটার নাম হচ্ছে ধাতুমল। এটারে ইজিলি আমরা হিট করলে আবার সে গলি যায়, তখন তারে ধাতুমল হিসাবে বার করতে পারি। মানে আমরা কারে বাইর করতে পারি না, খনিজ মলরে বাইর করতে পারি না। এলিগে খনিজ মলের সাথে বিগালক মিশাই সেটা যেটা তৈরি হয় এটা ধাতুমল, ওইটারে ইজিলি বার করে নিতে পারি। বুঝা গেছে নি? হিট করলে এটা মানে মোল্টেন অবস্থায় বাইরে যায় আর কি। ক্লিয়ার? আচ্ছা, রিফাইনিং অফ মেটাল, ঠিক আছে? এটা কিরকম? ওই সেম প্রসেসটা, ঠিক আছে? মনে করো জিঙ্কের যদি উদাহরণ দিই আমি, ঠিক আছে? জিঙ্কের নিলাম না, কপারের লই, ঠিক আছে? কপারের একটা উদাহরণ লই। কপার, এইটা আছে রড, আর এটা হচ্ছে মোটা রড, আর এখানে CuSO4 মনে করে দিয়ে দিলাম। কপার সালফেট, কপার সালফেটের কালার কিরকম হয় রে? কপার সালফেটের ব্লু কালার হয়। তাহলে এখানে কপার সালফেট দিলাম, তাহলে Cu2+ আর SO4 2-, ঠিক আছে? এই দুইটা আয়নে বিভাজিত হইব, ঠিক আছে? রডগুলারে কারেকশন কেমনে দিমু কোসে? এটারে কিটা দিমু? এটারে কিটা দিমু? পজিটিভ না নেগেটিভ? এটারে দিমু নেগেটিভে, আর এটারে দিমু পজিটিভে। এটা কিটা? এটার নাম কিটা? অ্যানোড, ঠিক আছে? এটা কিটা? ইমপিওর, ঠিক আছে? ইমপিওর। এটা কিটা? কার রড লইছি? কপারের, ঠিক আছে? এটা কিটা? পিওর কপার, ঠিক আছে? পিওর কপার, ঠিক আছে? এটা কিটা? এটা হইতেছে ক্যাথোড, এটা হইতেছে ক্যাথোড। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন কিটা হইব ঘটনাটা? এখানে প্রচুর পরিমাণে Cu2+ আছে, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে Cu2+, Cu2+, সলিউশনে প্রচুর Cu2+ আছে। তাহলে এই Cu2+ গুলা কই যাইব? এই Cu2+ গুলা কই যাইব? আমরার ক্যাথোডে যাইব। আর এখানের মধ্যে Cu2+ কমে গেল, এই জায়গায় ফিল কে করব? এখান থেকে বাইরে আইব Cu2+। কেমনে বাইরে আইব? তার মধ্যে যাইব কে? SO4 যাইব, ঠিক আছে? গেলে পরে SO4 ইলেকট্রন দিব, ইলেকট্রন গেইন করব, Cu বাইরে আইব। বুঝতে পারছো জিনিসটা? আর এইভাবে চলতে থাকবো বিষয়টা। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে দেখবো কিটা, আস্তে আস্তে দেখবো যে ওই দিকের যে রডটা আমরা, এটা আস্তে আস্তে মোটা হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? আর এখান থেকে পিওর কপার মেটাল আমরা পাইলাম, এরপরে উঠাইয়া সেটা সরাইলাম বাস। আর এটার দেখবার, এটার কোনো সময় এখানে নিচেও পড়ে থাকে বা এটার গায়ের মধ্যে এরকম করে লাগিয়ে থাকে, ওইটারই আমরা কই অ্যানোড মাঠ, ইমপিওর জিনিসটা আর কি, ঠিক আছে? ক্লিয়ার? করোশন, এটা তো আমরা পড়ছি, ঠিক আছে? ডেফিনেশনটা দেখলে, ধাতু বা ধাতু গঠিত কোনো বস্তুকে খোলা বায়ুতে দীর্ঘদিন রেখে দিলে বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি প্রভাবে এবং অন্যান্য ভৌত ও রাসায়নিক কারণে বস্তুটি আক্রান্ত হয় এবং ধীরে ধীরে ক্ষয়প্রাপ্তি হয়, এই ঘটনাকে ধাতু ক্ষয় বলে, ঠিক আছে? যেমন ধাতু ক্ষয়ের একটা এক্সাম্পল কিটা? রাস্টিং, মরিচা পড়া। হ্যাঁ, কোনটা? ধাতু, না না, কেনে এটা হ্যাঁ, আচ্ছা আমি দেখবো না, দেখে কই মনে, ঠিক আছে? আচ্ছা, তারপর হইতাছে সংকর ধাতু, এলয়। ওটার এলয়, এলয় তো খুব সোজা। আচ্ছা, এলয়ের মধ্যে একটা জিনিস তোমরা জানো তো, গতবার পড়ছো জিনিসটা, যে সংকর ধাতু যে জিনিসটা, এটা কিন্তু কোনো ধরনের কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয় না। এটা কিটা? এটা একটা হইতাছে মিশ্রণ, এটা একটা মিক্সচার, ঠিক আছে? এটা পিওর না ইমপিওর? সে কিন্তু ইমপিওর, ঠিক আছে? সে মিশানো থাকে। আচ্ছা, সে হোমোজিনিয়াস মিক্সচার না হেটেরোজিনিয়াস মিক্সচার? অ্যালয়টা মনে আছে নি? সমসত্ব না অসমসত্ব? সমসত্ব আছিল। সমসত্বর উদাহরণ হইতেছে দুইটা আছিল, একটা হইতেছে দ্রবণ আর একটা হইতেছে ওই অ্যালয় আসলো। হ্যাঁ, আর আর বাকি যে দুইটা আসলো কিটা আসলো? কলয়েড আর সাসপেনশন, এটার কিটা আসলো? ভুলে গেছো নি? এটা হইতেছে কিটা? দ্রবণ, প্রকৃত দ্রবণ, যেটা ট্রু সলিউশন কই। আর বাকি দুইটার নাম কিটা আসলো? কলয়েড তো আসলো এটা। কলয়েডের কথা ভুলে গেছো নি? কলয়েড ওই যে টিন্ডাল ইফেক্ট আসলো, আর আরেকটা কিটা আসলো? সাসপেনশন, এটা কিটা কয়? আমার মনে নাই, বাংলায় তো মনে থাকে না।
আচ্ছা, সংকর ধাতু কারে কয়? দুই বা ততোধিক ধাতু কিংবা ধাতু ও অধাতুর সমসত্ব, এখানেই লেখা আছে, সমসত্ব বা অসমসত্ব মিশ্রণের ফলে উৎপন্ন কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বা ধাতু সংকর বলা হয়। ঠিক আছে, এটার মধ্যে আলাদা একটা হইতাছে কিটা পারদ সংকর। ঠিক আছে, পারদ সংকরটা কিটা শুধু অ্যামালগাম যেটা, ঠিক আছে, পারদের লগে যখন কোনো একটা ধাতুরে মিশানো হয় তার নাম হইতাছে পারদ সংকর। ঠিক আছে, তাহলে পারদ সংকরও কিন্তু একটা ধাতু সংকর, বাট না গলে না। ঠিক আছে, বলো। হ্যাঁ, সংকর ধাতু ম্যাক্সিমাম কিছু সমসত্বই ধরা হয় তারে। ঠিক আছে, সমসত্বই হে সুন্দর করে মানে সমসত্ব মানে কিটা, যেটার মধ্যে তুমি বুঝতাই না। তোমার যদি আজকে আমি পিতল আনিয়া দেই, তুমি বুঝবাই না এটার মধ্যে কিতা মিশানো হয়েছে। এটাই, তোমার যদি চিনি লবণের জল আইনা দেই, ঠিক আছে, চিনি লবণ আর জল মিক্স করে আইনা দেই, তুমি বুঝবাই না এটার মধ্যে কিতা মিশানো হয়েছে, বুঝতেই না। এটা পুরো একদম পিওর ওয়াটারের মতোই থাকবো দেখতে গেলে। তো এটারই আমরা সমসত্ব কই না নি। আচ্ছা, বুঝতে পারছো জিনিসটা? তাহলে ধাতু সংকর আর হইতাছে আমরার পারদ সংকর, এদের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার তো? পারদ সংকর হইতাছে কিটা, যেটার মধ্যে শুধু পারদের মিক্সচার থাকবো আর কি। ঠিক আছে, তাহলে তোমার এখানে একটা প্রশ্ন আয়ে যে সব পারদ সংকরই ধাতু সংকর, কিন্তু সব ধাতু সংকর পারদ সংকর নয়, ব্যাখ্যা করো। একটা এক্সাম্পল দিয়ে দিবা। ঠিক আছে, বাস অতটুকু। ক্লিয়ার? বুঝতে পারছো? বাকি যে জিনিসগুলো আছে এগুলা তো এমনি নর্মাল পড়ার জিনিস, বৈশিষ্ট্য এই সব জিনিস এটি এখন আর ঢুকাই না, কারণ অযথা ক্লাস লম্বা হয়। আমরা মেইন কনসেপ্টটা ক্লিয়ার করিলেই, মেইন কনসেপ্ট ক্লিয়ার করলেই ওই জীব। ঠিক আছে, আজকের মধ্যে আমরা মেইন উদ্দেশ্য কিটা আসলো যে ধাতুগুলার নিষ্কাশন কেমনে করি। ধাতু নিষ্কাশন আমরা বুঝে লিছি, অতটুকু আমরা লেগে সাফিসিয়েন্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শেষ এখানে।